সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে যেতেই পাখিরা যেন সব গুড মর্নিং বলল। কি অসম্ভব সুন্দর এই সকাল সবুজ দ্বীপে। ডেল্টা আইল্যান্ড সবুজ দ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। প্রথম পর্বটি না দেখে থাকলে আগে সেটা দেখে নেওয়াই ভালো। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রথম পর্বে শেয়ার করেছি কিভাবে পৌঁছলাম এখানে, শেয়ার করেছি নতুন এসপ্ল্যানেড হাওড়া গঙ্গার তলা দিয়ে মেট্রোর অভিজ্ঞতা, তারপর ট্রেনে সোমরাবাজার ও মোটর বোটে সবুজ দ্বীপ। শেয়ার করেছি WBTDCর রেস্ট হাউস, রুম, ফুড আর 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 সেই রাতের আড্ডা। আজ ফেরার পথে এক্সপ্লোর করব সোমরাবাজারের সুখরিয়া গ্রাম। শুনেছি 1800 শতাব্দীর অনেক গৌরবময় ইতিহাস অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেখানে। রয়েছে আরও কিছু মন্দির ও বিশেষ দ্রষ্টব্য স্থান সোমরাবাজারে। চাইলে ফেরার পথে ঘুরে নেওয়া যায় কালনাও, রাজবাড়ি, 108 শিব মন্দির আর মা অম্বিকাকে। Hi, this is Dugang Datta, the Mocking Monk, exploring life and lovely places. সবার আগে দেখে নেব মিত্র মুস্তাফির জমিদার বাড়ি। আজ শুধু ধ্বংসাবশেষ, কাছে যাওয়াও বিপজ্জনক। মিত্র মুস্তাফি শুনে অনেকেরই মনে হতে পারে কোনো মুসলমান পরিবারের কথা বলছি। না, মুস্তাফা নয়, মুস্তাফি। তারা ছিলেন হিন্দু কায়স্থ পরিবার। মুস্তাফি একটি উপাধি যা রামেশ্বর মিত্র পেয়েছিল দিল্লির বাদশাহ আওরঙ্গজেবের কাছ থেকে। কেন? ইন্টারেস্টিং ইতিহাস। মোহন মিত্র কনৌজের টেকা গ্রাম থেকে উঠে আসেন নদিয়ায়। তার ছেলে রামেশ্বর মিত্র মুর্শিদ কুলি খাঁর দরবারে হিসেব রক্ষকের কাজ করত। কাজের সূত্রে দিল্লি দরবারে যেতে হয় তাকে। বাদশাহ আওরঙ্গজেব তার হিসেব রক্ষার জ্ঞান ও দক্ষতা দেখে মুগ্ধ হন, উপাধি দেন মুস্তাফি। মিত্র থেকে হয়ে যান মিত্র মুস্তাফি। আজও ওই পরিবারের বংশধররা নামের সঙ্গে মিত্র মুস্তাফি ব্যবহার করেন। রামেশ্বরের দুই ছেলে রঘুনন্দন ও আনন্দরাম চলে আসে বলাগড়। একজন শ্রীপুর ও অন্যজন সুখরিয়া গ্রামে সেটেল করে। রাধা জীবন মিত্র মুস্তাফি এই বিশাল প্রাসাদটি স্থাপন করেছিলেন এবং নাম দিয়েছিলেন রাধাকুঞ্জ। তারপর থেকে মুস্তাফি পরিবার এখানেই বসবাস করত। মৃণাল সেনের কালজয়ী সিনেমা 1980 সালের আকালের সন্ধানে শুটিং হয়েছিল এই বাড়িতেই, যেখানে বিশেষ ভূমিকায় ছিলেন স্মিতা পাটিল। সামনে একটা বড় পুকুর এবং পুকুরের ঠিক ওপাশে দেখা যাচ্ছে একটি বড় মন্দির কমপ্লেক্স। চলো দেখে আসি। এবার চলেছি আনন্দ ভৈরবী মন্দির। সুখরিয়া গ্রামের সবথেকে বড় এবং সবথেকে সুন্দর মন্দির আনন্দ ভৈরবী। তবে লোকেরা এটিকে আনন্দময়ী মন্দিরও বলে, তার কারণ এখানে রয়েছে মা কালীর আনন্দময়ী রূপ। অনেকে বলেন মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতন। তবে হ্যাঁ, বলতেই হচ্ছে এই মন্দিরটি তৈরি হয়েছিল 1763 থেকে 1813 খ্রিস্টাব্দে।
অথচ দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বলতেই পারো দক্ষিণেশ্বর মন্দিরের আর্কিটেকচার এই মন্দিরের থেকে অনুপ্রাণিত। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে এই মন্দিরটি পঞ্চবিংশ রত্ন শৈলীতে তৈরি, অর্থাৎ এর মাথায় রয়েছে 25টি চূড়ো। সারা বাংলায় এমন মাত্র 5টি মন্দির আছে, 3টি কালনায়, 1টি বীরভূমে এবং পঞ্চমটি এই সোমরাবাজার সুখরিয়া গ্রামের আনন্দময়ী মন্দির। মন্দিরের সারা গায়ে রয়েছে টেরাকোটা কাজ, যদিও অনেকটাই খসে পড়েছে। দুপাশে 6টি করে মন্দির রয়েছে। প্রথম দুটি পঞ্চরত্ন শৈলীতে ও পরেরগুলো আটচালা মন্দির। প্রথম পঞ্চরত্ন মন্দিরের একটিতে রয়েছে গণেশ ও বাকি সমস্ত মন্দিরগুলোতে রয়েছে শিবলিঙ্গ বা মহাদেব। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বীরেশ্বর মিত্র মুস্তাফি। 1813 খ্রিস্টাব্দে এই মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়। এবার দেখে নেব হরসুন্দরী মন্দির। হরসুন্দরী মা কালীর একটি সুন্দর রূপ। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাম নিশি মিত্র মুস্তাফি 1814 খ্রিস্টাব্দে। এখানে মূল মন্দিরটি তৈরি হয়েছে নবরত্ন শৈলীতে, আর দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে 7টি করে ছোট মন্দির। তার প্রথম এবং শেষে রয়েছে পঞ্চরত্ন মন্দির এবং বাকিগুলো আটচালা আদলে। এই ছোট মন্দিরগুলোতে রয়েছে শিবলিঙ্গ বা মহাদেব, আর মূল মন্দিরে আগেই বলেছি রয়েছে মা হরসুন্দরী, মা কালীর এক বিশেষ রূপ। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে কোষ্ঠী পাথরের মা আসীন আছেন একটি পঞ্চমুণ্ডী আসনে। শুধু তাই নয়, মার মুন্ডমালা কিন্তু সামনে থেকে দেখা যায় না। খুব কাছেই রয়েছে নিস্তারিণী মন্দির, হ্যাঁ, আরও একটি সুন্দর মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কাশীঘাটি মিত্র মুস্তাফি একটি বিশেষ কারণে 1847 খ্রিস্টাব্দে। আসলে তার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল, কিছুতেই সুস্থ করা যাচ্ছিল না। মা স্বপ্নে এলেন, বললেন কোথায় তার মূর্তি পড়ে আছে সেখান থেকে তুলে এনে স্থাপিত করতে আদেশ দিলেন। স্বপ্নাদেশ পেয়ে কাশীঘাটি মিত্র মুস্তাফি প্রতিষ্ঠা করলেন এই মন্দির। তার আপনজনও সুস্থ হল। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে মা বিরাজ করছেন মহাদেবের নিশ্চিন্ত মুদ্রার ওপরে। একটু লক্ষ্য করো, মহাদেবের হাত দুটি মাথার তলায় অত্যন্ত নিশ্চিন্ত বা শান্ত মুদ্রায়। এবার দেখে নেব সোমরাবাজার সিদ্ধেশ্বরী কালী মন্দির। সঙ্গে রয়েছে একটি বিশাল বিশাল বটবৃক্ষ, কমপক্ষে 500 বছরের পুরনো। এক সময়ে পাশ দিয়ে বয়ে যেত আদি গঙ্গা, এখন পথ পরিবর্তন করে দূরে সরে গেছে। কোনো এক সাধু এই বটগাছের তলায় কঠোর তপস্যার পর সিদ্ধি লাভ করেন এবং প্রতিষ্ঠা করেন এই মন্দির। নাম হয় সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সোমরাবাজারের বাকি মন্দিরের মতো কাঠামোগতভাবে বড় না হলেও এটি কিন্তু অতি বিশিষ্ট ও জাগ্রত। কথিত আছে এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গায় নৌকো করে যাওয়ার সময় রানী রাসমণির আধ্যাত্মিক জাগরণ ঘটে ও তিনি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হন। বুঝতে পারছ কত বিশেষ এই মন্দির, সোমরাবাজারের সিদ্ধেশ্বরী কালীবাড়ি। খুব সাদামাটা দেখতে হলেও মা এখানে অত্যন্ত জাগ্রত রূপে বিরাজ করেন মা সিদ্ধেশ্বরী রূপে। কথিত আছে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণও এসেছিলেন এই মন্দিরে, ধন্য করেছেন তার পদধূলি দিয়ে। এক সময় এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত গঙ্গা, এখন ঘাটের একটি ছোট্ট চিহ্ন শুধুমাত্র পড়ে রয়েছে। আর এই বিশাল বটবৃক্ষের তলায় এখনও রয়েছে সিদ্ধপুরুষের
আসন। শুধু এই মন্দির ও মায়ের দর্শনের জন্যই আসা যায় সোমরা বাজার। এর শেষ গন্তব্যস্থল সেনবাড়ি ও তাদের 250 বছরের পুরনো ঠাকুর দালান। সেন পরিবার ছিল কৃষ্ণনগরে। কৃষ্ণনারায়ণ সেন রাজনৈতিক কারণে ছাড়তে হয় কৃষ্ণনগর, চলে আসে সোমরা বাজার। তার ছেলে রামচন্দ্র সেন শুধু জ্ঞান ও বুদ্ধি সম্বল করে চলে যায় দিল্লি। সেখানে মুঘল সম্রাট 1743 খ্রিস্টাব্দে তার বিদ্যাবুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে রায় রায়ন উপাধি ও ধন সম্পদ প্রদান করে। ফিরে বড় বাড়ি সঙ্গে প্রতিষ্ঠা করে একটি দুর্গা দালান, আর সেই দালানে আজও পুজো হয় সমস্ত পরিবার মিলে। এই পুজোটি 250 বছরেরও পুরনো। যারা এই ভ্রমণে আমার সাথে ছিল, সহযোগিতা করেছে, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ফিরে এলাম সোমরা বাজার স্টেশনে। আমাদের ট্রেন 2:45 সোজা হাওড়া। এই ভিডিও দুটি কেমন লাগলো একটু জানিও, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থেকো আমার চ্যানেল দ্য মকিং মঙ্ক।